Jungle. Audio Jungle. আওয়ামী লীগ ফিরছে নতুন রূপে। নতুন দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সম্প্রতি আবারও নড়েচড়ে বসেছে নতুন করে জোট গঠনের উদ্যোগকে কেন্দ্র করে, যেখানে জাতীয় পার্টির বিভিন্ন বিভক্ত অংশসহ বেশ কিছু ছোট বড় রাজনৈতিক দলকে একত্রিত করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা চলছে। এই জোটের নাম আপাতত নির্ধারণ করা হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট, যদিও নামটি এখনও চূড়ান্ত নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে আজ সোমবার এই জোটের আনুষ্ঠানিক ঘোষণার কথা রয়েছে। কিন্তু ঘোষণা ঘিরে এর চেয়েও বেশি আলোচনায় রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট, পটভূমি, দলগুলোর অবস্থান, জাতীয় পার্টির দীর্ঘদিনের বিভাজন এবং নতুন ক্ষমতা রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার প্রচেষ্টা। এই জোট গঠনের মূল উদ্যোক্তা হিসেবে উঠে এসেছে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টি জেপিএর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নাম। তারা কয়েক মাস ধরেই বিভিন্ন ছোট ও মাঝারি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে জোট গঠনের ভিত্তি তৈরি করছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এই উদ্যোগে এখনও অংশ নেয়নি, বরং তারা পুরো প্রক্রিয়া থেকে নিজেদের দূরে রেখেছে। দলের সবচেয়ে বৃহৎ ও সাংগঠনিক শক্তির অংশটি যখন এই জোটের বাইরে রয়েছে, তখন জোটটি আদৌ কতটা শক্তভাবে দাঁড়াতে পারবে সে প্রশ্ন জোরালোভাবে উঠছে। জাতীয় পার্টির দীর্ঘদিনের বিভক্তির ইতিহাস নতুন নয়। এরশাদের মৃত্যুর পর থেকেই দলটি টানা অভ্যন্তরীণ সংঘাত, মতপার্থক্য, নেতৃত্বের টানাপোড়েন এবং সংগঠন পুনর্গঠনকে ঘিরে নানা পর্যায়ে বিভক্ত হয়েছে। জিএম কাদের জাতীয় পার্টির সভাপতি হওয়ার পর দলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিলেও রওশন এরশাদ এবং আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশরা নিজেদের স্বতন্ত্র অবস্থান বজায় রাখেন। রওশন এরশাদের অংশ দলীয় রাজনীতিতে বহুদিন ধরে প্রভাব বজায় রেখেছে, তবে তাদের রাজনৈতিক সক্রিয়তা কখনোই খুব বেশি দৃশ্যমান ছিল না। অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন জাতীয় পার্টির একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা, যিনি আওয়ামী লীগ সরকারের সময়ও মন্ত্রিসভার দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা সরকারের সময় অনুষ্ঠিত ৩টি বিতর্কিত জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ক্রমান্বয়ে বৈধতা দিয়েছে, কখনো প্রধান বিরোধী দল হিসেবে, আবার কখনো ক্ষমতাসীন দলের অংশীদার হিসেবে। এই ইতিহাসের কারণে জাতীয় পার্টিকে বহুবার আওয়ামী লীগের সহায়ক শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জেপিও ১৪ দলীয় জোটের শরিক ছিল। এই দীর্ঘ রাজনৈতিক অবস্থান জাতীয় পার্টির বেশিরভাগ অংশকে সুবিধাভোগী অবস্থানে রেখেছিল। এখন যখন শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ পাল্টে গেছে, তখন জাতীয় পার্টির ভাঙা অংশগুলো নিজেদের নতুন করে অবস্থান নির্ধারণ করতে চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে নতুন জোট গঠনের উদ্যোগ সামনে এসেছে। এই জোটে যেসব দল যুক্ত হবার সম্ভাবনা রয়েছে, তাদের অধিকাংশই অতীতে বিভিন্ন ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির মাধ্যমে সুবিধা পেয়েছে অথবা রাজনৈতিক মাঠে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। এমনকি অনেক দলই নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়, ফলে তাদের সাংগঠনিক শক্তি কতটা তা নিয়ে সন্দেহ থেকে যায়। জনতা পার্টি, মুসলিম লীগের একাংশ, এনপিপির একটি অংশ, নেজামে ইসলাম পার্টির একটি অংশ, বাংলাদেশ ইসলামিক জোট, জাতীয় সংস্কার জোট, মানবাধিকার পার্টি, জাগবার একটি অংশ, পিস অ্যালায়েন্স, ন্যাপ ভাসানীর একটি অংশ, বাংলাদেশ গণ অধিকার পার্টির একটি অংশ, ডেমোক্রেটিক পার্টি এবং আরও কিছু ক্ষুদ্র রাজনৈতিক দল এই জোটে যুক্ত হবার সম্ভাব্য তালিকায় রয়েছে। এই তালিকা আরও লম্বা হতে পারে, কারণ উদ্যোক্তারা জানিয়েছেন তারা এখনও বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় আছেন এবং জোটকে বড় করার চেষ্টা চলছে। এই জোট গঠনের রাজনৈতিক উদ্দেশ্য কী হতে পারে, এই নিয়ে বিভিন্ন বিশ্লেষক ভিন্ন ভিন্ন ধারণা দিচ্ছেন। কেউ বলছেন
এটি ক্ষমতার রাজনীতির নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা, আবার কেউ বলছেন এটি মূলত জাতীয় পার্টির ভাঙা অংশগুলোকে এক প্ল্যাটফর্মে আনার এক প্রকার পরীক্ষামূলক প্রচেষ্টা, যা ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পারে বা নাও পারে। কারণ বাংলাদেশের রাজনীতিতে শুধু জোট গঠনই সব নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় হল জোটের ভেতরে নেতৃত্ব কতটা একবদ্ধ, আদর্শগত অবস্থান কতটা পরিষ্কার এবং জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কতটা রয়েছে। জাতীয় পার্টির সবচেয়ে শক্তিশালী অংশ জিএম কাদেরের নেতৃত্বাধীন দলটি যখন জোটে যোগ দিচ্ছে না, তখনই নতুন জোটের রাজনৈতিক ওজন অনেকটাই কমে যাচ্ছে। জিএম কাদেরের অংশ বর্তমানে জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামো, মাঠ পর্যায়ের কার্যক্রম, নেতাকর্মীদের সংখ্যা এবং গণমাধ্যমে উপস্থিতির দিক থেকে অন্য দুই অংশের চেয়ে এগিয়ে। ফলে তারা যদি আলাদা অবস্থান বজায় রাখে, তবে জোটের লক্ষ্য বা কর্মসূচি বাস্তবায়ন কঠিন হতে পারে। অনেকে মনে করেন জিএম কাদের এখনই কোনো জোটে যোগ দিতে চান না, কারণ তিনি প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, পরে নিজের অবস্থান শক্তভাবে নির্ধারণ করতে চান। রাজনৈতিক বাস্তবতা পাল্টে গেলে বা নতুন ক্ষমতার সাম্য তৈরি হলে তখন তার দল হয়তো শক্ত অবস্থানে দর কষাকষি করতে পারবে। অন্যদিকে জোট উদ্যোক্তারা বলছেন এই জোট গঠনের উদ্দেশ্য ক্ষমতার সঙ্গে দর কষাকষি নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোকে একটা প্ল্যাটফর্মে এনে একটি পজিটিভ রাজনৈতিক শক্তি গড়ে তোলা। যদিও রাজনৈতিক ইতিহাস বলে বাংলাদেশের ছোট দলগুলো বেশিরভাগ সময়ই জোট রাজনীতি ব্যবহার করে নিজেদের জন্য রাজনৈতিক সুবিধা আদায় করার চেষ্টা করেছে। যাই হোক, নতুন জোটের গঠন প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটি কোন দিকে যাবে তা জানতে আরও সময় লাগবে। বহু ক্ষুদ্র দলকে নিয়ে বড় জোট গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মতপার্থক্য, স্বার্থ সংঘাত এবং নেতৃত্বের প্রশ্ন। প্রায় প্রতিটি ছোট দলই নিজেদেরকে বড় ভূমিকার খেলোয়াড় ভাবতে চায় এবং সেই অনুযায়ী জোটে নিজেদের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করে। ফলে জোটের নেতৃত্ব নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, নির্বাচনে দলের ভূমিকা ইত্যাদি বিষয়ে খুব সহজেই দ্বন্দ্ব তৈরি হতে পারে। আগেও একাধিকবার দেখা গেছে এমন জোট গঠনের পর কয়েক মাসের মধ্যে তা ভেঙে যায় বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে এই জোটের আরেকটি দিক হল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও পুনর্গঠনের সময়টিতে ক্ষুদ্র দলগুলোর জন্য কিছু সুযোগ তৈরি হয়েছে, যা বিগত ১৫ বছরের ধারাবাহিক একচ্ছত্র ক্ষমতায় থাকার কারণে তারা কখনো পায়নি। শেখ হাসিনা সরকারের পতন এবং নতুন রাজনৈতিক বাস্তবতা ক্ষুদ্র দলগুলোকে কিছুটা হলেও আলোচনায় জায়গা করে দিয়েছে। ফলে জোট গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্টরা মনে করছেন এটি ভবিষ্যতের রাজনীতিতে তাদের টিকে থাকার কৌশল। এই জোটের ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও অমীমাংসিত রয়েছে। প্রথমত, এই জোট কি নির্বাচনে অংশ নেবে? নিলে কোন ব্যানারে, কাকে নেতৃত্ব রেখে, কার সঙ্গে সৈকৌশলগত সম্পর্ক রেখে নির্বাচন করবে? দ্বিতীয়ত, জিএম কাদেরের জাতীয় পার্টি কি ভবিষ্যতে এই জোটে যোগ দেবে নাকি আলাদা প্ল্যাটফর্ম গড়ে তুলবে? তৃতীয়ত, জোটটি কি ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারবে নাকি অতীতের মতো অল্প সময়ের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়বে? চতুর্থত, জোটের দলগুলো জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, বিশেষ করে যখন তাদের বেশিরভাগই রাজনৈতিক পরিচিতি বা নিবন্ধিত দল নয়? সব মিলিয়ে বলা যায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করেছে। এখন দেখার বিষয় জোটটি কেবল গঠনের ঘোষণাতেই সীমাবদ্ধ থাকে নাকি বাস্তব রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার মতো শক্তি অর্জন করে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা সবসময় পরিবর্তনশীল এবং এই পরিবর্তনের সময় ক্ষুদ্র দলগুলো বড় ভূমিকা রাখতে পারে কিংবা নিজেদের গুরুত্ব হারিয়ে যেতে পারে। এখন সবকিছু নির্ভর করছে তারা কিভাবে নিজেদের একত্রিত রাখে, তাদের রাজনৈতিক অবস্থান কিভাবে সাজায় এবং জনগণের সামনে নিজেদেরকে কিভাবে উপস্থাপন করতে পারে।